হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা একটা নতুন ইউনিট শুরু করব। ক্লাস দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টার। আমাদের যা বিষয় সেটা হচ্ছে এডুকেশান। তার গ্রুপ এ, ইউনিট 2, সাব ইউনিট এ। দেখো, ইউনিট 1 এর ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, সেখানে এমসিকিউ সহ আলোচনা হয়ে গেছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 2 এর সাব ইউনিট এ। এটা একটা নতুন জায়গা। তো সেখানে আমাদের যে আলোচনার যে পার্ট রয়েছে সেটা হচ্ছে কি গ্রেট এডুকেটরস, মানে মহান শিক্ষাবিদদের কথা রয়েছে। অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশান, তাদের শিক্ষাক্ষেত্রে কী অবদান রয়েছে সেটা আমরা জানব। এখানে যেহেতু দেখো অনেক ব্যক্তিবর্গের নাম রয়েছে, অনেক শিক্ষাবিদের নাম রয়েছে, তো তাদের কথা আমরা ধীরে ধীরে বিভিন্ন ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই ভিডিওতে আমরা যার কথা আলোচনা করব তিনি হলেন কে? তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা জানব কি রবীন্দ্রনাথ ঠাকুর, এনার শিক্ষা চিন্তা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 7ই মে এবং পরলোক গমন করেন 1941 সালের 7ই আগস্ট। এটা আমাদের কিন্তু জানতে হবে। তো এবার আমরা দেখব তার কি শিক্ষা চিন্তা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। প্রথমে রয়েছে শিক্ষার লক্ষ্য, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার লক্ষ্য হিসেবে কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দিতেন। প্রথমেই দেখতে পাবো দেখো দৈহিক বিকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন যে শিক্ষার্থীদের সঠিকভাবে দৈহিক বিকাশ হোক। এই জন্য তিনি চাইতেন যে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কাজকর্মে অংশগ্রহণ করুক। তারা যেমন বিভিন্ন ধরনের কাজকর্ম, সেখানে তিনি বলেছেন দৌড়ানো, ঝাঁপানো, গাছে চড়া, সাঁতার কাটা, বিভিন্ন খেলাধুলাতে অংশগ্রহণ ইত্যাদি শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা বলেছেন। এছাড়াও তিনি চাইতেন মানসিক বিকাশ যেন শিক্ষার্থীদের সঠিকভাবে হয়। এই জন্য তিনি মানসিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদানের কথা বলা হয়েছে, বা শিক্ষার্থীদেরকে এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়া দরকার শিক্ষার্থীদের জন্য যেখানে তাদের মানসিক বিকাশ সঠিকভাবে হয়। এবার দেখো 3 নম্বরে রয়েছে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের উপর গুরুত্ব দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তিনি ব্যক্তিত্বের যে বিকাশ সেটার উপর গুরুত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথের মধ্যে শিক্ষার লক্ষ্য হলো শিশুর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন, তিনি মনে করতেন। এরপর রয়েছে দেখো ধর্মীয় বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ভাবকে জাগ্রত করতে হবে যাতে সে পরম সত্তাকে উপলব্ধি করতে পারে এবং যা শিক্ষার্থীর জীবনকে সুন্দর করে গড়ে তুলবে। শিক্ষার্থী যখন জানতে পারবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কাজ কী ইত্যাদি নানান বিষয় যখন শিক্ষার্থীরা জানতে পারবে তখন তারা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারবে। সামাজিক বিকাশের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। নৈতিক বিকাশ এবং চারিত্রিক বিকাশের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তার পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ। রবীন্দ্রনাথ চাইতেন যে শিক্ষার্থীদের মধ্যে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠুক, শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠুক, শিক্ষার্থীরা কুসংস্কার থেকে মুক্তি পাক। এগুলো কিন্তু তিনি চাইতেন, সর্বদা চাইতেন। শিক্ষার্থীরা সমস্ত রকমের গুণামি থেকে দূরে সরে যাক, শিক্ষার্থীর মধ্যে যুক্তিবাদী ধারণা গড়ে উঠুক। এগুলো কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য হিসেবে আমরা পড়তে পারি এই জায়গাগুলো। তো এরপর যেটা রয়েছে শিক্ষা লক্ষ্যের পরে রয়েছে দেখো পাঠ্যক্রম। তিনি পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্যক্রমের বিভিন্ন দিকের উপর গুরুত্ব দিতে গিয়ে তিনি গুরুত্ব দিয়েছেন কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর, যে পাঠ্যক্রম শিক্ষার্থীদেরকে বৃত্তিমুখী করে তুলবে, শিক্ষার্থীদেরকে উপার্জনে সহায়তা করবে। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে উপার্জন করতে পারে, কিছু উপার্জন করে নিজেদেরকে চালিয়ে নিতে পারে, তো সেই দিকটার উপর তিনি জোর দিয়েছেন। এই জন্য তিনি বলেছেন কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রয়োজন এবং কি বাস্তব জীবনের অভিজ্ঞতাকে ভিত্তি করে পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে পাঠ্যক্রমটা থাকবে সেটা যেন বাস্তব অভিজ্ঞতার উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়। শিক্ষার্থীরা যেন সেই পাঠ্যক্রম পঠনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা যেন অর্জন করতে পারে। এর মধ্যে তিনি বলেছেন ভাষা থাকবে, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ইত্যাদি বিষয়গুলো থাকবে। এর পাশাপাশি তিনি বলছেন যে
দেখো সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত এগুলো তো পাঠের বিষয়, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এবার তিনি বলেছেন যে শিক্ষার্থীদের যে বললেন না দৈহিক মানসিক যে বিকাশগুলো, সামাজিক নৈতিক চারিত্রিক বিকাশগুলো ঘটবে, তাহলে এগুলোর জন্য শুধুমাত্র পাঠ্য বিষয়ের যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোই যথেষ্ট নয়, এর জন্য দরকার সহপাঠক্রমিক কার্যাবলী, যেটার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। এখানে তিনি বলেছেন যে সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে রাখা যেতে পারে নৃত্য, রাখা যেতে পারে অঙ্কন, খেলাধুলা, ব্যায়াম, বাগান তৈরি করা, সঙ্গীত ইত্যাদি বিষয়গুলো। এই জন্য তিনি বলেছেন যে সংস্কৃতির ধারক ও বাহক হবে পাঠ্যক্রম। আচ্ছা, তো এখানে একটা কথা বলা আছে, দেখো শিক্ষার হেরফের নামক রচনাবলীতে তিনি বলেছিলেন যে অত্যাবশ্যক পাঠের সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে মেয়ে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। কথাটার মধ্যে কিন্তু যুক্তি রয়েছে। দেখো বলছি কি অত্যাবশ্যক যেটা আমাদের পাঠ করতেই হবে, তার সহিত সঙ্গে স্বাধীন পাঠ, যেখানে শিক্ষার্থীরা নিজের মতো করে নিজের মন্তব্য হোক, নিজের কাজকর্মগুলো হোক, নিজের প্রতিভা হোক, সমস্ত বিষয়গুলোকে প্রকাশ করতে পারবে নিজের মতো করে স্বাধীনভাবে। তাহলে সেই ধরনের পাঠ যদি না থাকে তাহলে ছেলেরা কিন্তু ভালো করে মানুষ হতে পারবে না, এটা তিনি বলছেন। তার মানে কি এখানে হচ্ছে সহায়ক পাঠের কথা বলেছেন, সহপাঠক্রমিক কার্যাবলীর কথা বলেছেন, এটা পাঠ্যক্রম। ঠিক আছে, তো এরপরে দেখো যেটা রয়েছে শিক্ষণ পদ্ধতি। তিনি মূলত কর্মকেন্দ্রিক, যেহেতু পাঠ্যক্রম বলেছেন তাই কর্মকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন। শিক্ষণ পদ্ধতি বলতে আমি বলি যে শিক্ষণ পদ্ধতি একজন শিক্ষক যে পদ্ধতিতে শেখান সেটাকে বলা হয় শিক্ষণ পদ্ধতি। তো সেই জায়গায় কর্মকেন্দ্রিক পদ্ধতির কথা বলেছেন, যেখানে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ শেখানোর কথা বলেছেন, যে শিক্ষার্থী হাতে কলমে কাজ শেখাতে হবে। এছাড়া আবিষ্কারমূলক পদ্ধতির কথা বলেছেন। আবিষ্কারমূলক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে সৃজন ক্ষমতা বা তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটা জানা যাবে, তার পরিপূর্ণ বিকাশ ঘটানো। প্রত্যক্ষ অভিজ্ঞতা কেন্দ্রিক, শিক্ষার্থীদেরকে কী করতে হবে, মাঝে মাঝে শ্রেণীকক্ষের বাইরে নিয়ে গিয়ে বাস্তব পরিস্থিতির সঙ্গে, বাস্তব প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে বিভিন্ন বিষয়গুলোর সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তুলতে হবে, তাহলে বাস্তব অভিজ্ঞতা তখন শিক্ষার্থীরা পাবে। তো এরপরে দেখো আর কি পদ্ধতি রয়েছে। তো এখানে বললাম যে শিক্ষা পদ্ধতি তাহলে বাস্তব অভিজ্ঞতা যেন শিক্ষার্থীরা অর্জন করে, সেটা তাহলে অভিজ্ঞতা কেন্দ্রিক হয়ে যায়। আলোচনা পদ্ধতি, এখানে বলা হচ্ছে কিনা শিক্ষক শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আলোচনা ও বিতর্কের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে জানবে বা কোনো একটা বিষয়কে অনুসরণ করবে, এই জায়গাগুলো। প্রশ্নোত্তর পদ্ধতির কথা তিনি বলেছেন। প্রশ্নোত্তর বলতে আমরা সাধারণত যা বুঝে থাকি যে শ্রেণীকক্ষে প্রশ্ন আলোচনা হয়, তার উত্তর আলোচনা হয়, ওটাকেই বলা হয়েছে। আর ভ্রমণের মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছেন, যেটা জিওগ্রাফিতে আমরা লক্ষ্য করি, বিশেষত জিওগ্রাফি, অন্যান্য ক্ষেত্রে হয়, হিস্ট্রিতেও হয়ে থাকে বা অন্যান্য ক্ষেত্রে হয়। তো জিওগ্রাফির ক্ষেত্রে যেটা লক্ষ্য করি বা হিস্ট্রির ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় এবং সেই জায়গাগুলো পরিদর্শন করানো হয়, সেখানে শিক্ষার্থীদের বলা হয় যে এই জায়গাগুলো এই রকম সেই রকম। তো এই যে ভ্রমণ করছি আমরা কোনো একটা জায়গায় এবং সেটাকে জানছি, যেমন আমরা যদি ধরি যে আমাদের যেমন যে বিভিন্ন পাহাড় রয়েছে, বিভিন্ন পর্বত রয়েছে, বিভিন্ন মালভূমি রয়েছে, বিভিন্ন নদী রয়েছে, বিভিন্ন ওয়াটারফল যে জলপ্রপাত রয়েছে, বিভিন্ন ক্যানিয়ন যেগুলো রয়েছে, ওই যে গিরিখাত যেটাকে আমরা বলছি, বিভিন্ন উপত্যকা রয়েছে, তাহলে এই সমস্ত কিছু যদি আমরা গিয়ে দেখি, তো এই বিষয়গুলো বইয়ের বিষয়গুলো আমরা যখন গিয়ে সেখানে দেখব, তাহলে সেই জায়গায় আমাদের পড়াশোনাটা বা আমাদের যে মনে রাখার যে পাওয়ার সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়, আমরা দীর্ঘদিন পর্যন্ত বিষয়গুলোকে মনে রাখতে পারি। তো সেজন্য রবীন্দ্রনাথ কিন্তু ভ্রমণের মাধ্যমে শিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদ্ধতি বলে বিশ্বাস করতেন। তিনি বলতেন যে টিচিং হোয়াইল ওয়াকিং ইজ দ্য বেস্ট মেথড। বলছে যখন আমরা হাঁটতে হাঁটতে টিচিং দিচ্ছি, অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন যে ভ্রমণের মাধ্যমে টিচিং দিচ্ছি, আমরা কোনো কিছু বিষয়টা দেখিয়ে শিক্ষার্থীদের যখন উদাহরণের সাহায্যে, বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কোনো বিষয়টা কে অবগত করানোর চেষ্টা করছি, তখন সেটাই হচ্ছে দ্য বেস্ট মেথড, সবচেয়ে ভালো পদ্ধতি। ঠিক আছে, তো তিনি আদর্শ শিক্ষণ পদ্ধতি হিসেবে 3টি মৌলিক নীতি অনুসরণের কথা বলেছেন। স্বাধীনতা, সৃজনাত্মক আত্মপ্রকাশ, প্রকৃতির সঙ্গে সংযোগ। তিনি সর্বদা প্রকৃতি প্রিয় মানুষ ছিলেন, প্রকৃতির সঙ্গে সমস্ত কিছুকে অ্যাটাচড রাখতে চেয়েছিলেন। তো যাই হোক, এই বিষয়গুলো তিনি শিক্ষণ পদ্ধতি হিসেবে
বেছে নেওয়ার কথা বলেছেন। তো এরপরে দেখো এটা রয়েছে শৃঙ্খলা। শৃঙ্খলা মানে ডিসিপ্লিন, যেটাকে আমরা বলছি। বিদ্যালয়ে থাকতে হলে আমাদের ডিসিপ্লিন মেনে চলতে হয়। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যে শৃঙ্খলার ক্ষেত্রে আমরা যেমন অনেক ক্ষেত্রে কেউ শিক্ষার্থীদের মারধর করি, অ্যাকচুয়ালি হচ্ছে ছাত্রছাত্রীরা বর্তমান দিনের যে ছাত্রছাত্রী তাদেরকে কিছুটা না শাসন করলে তারা কিন্তু একেবারে লাগাম ছাড়া হয়ে যাবে। তো সে কারণে ছাত্র শিক্ষক মহাশয়রা তারা কিছুটা শাসনের প্রয়োগ করে থাকেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর চাইছেন যে ছাত্রছাত্রীদেরকে খোলা প্রকৃতির মাধ্যমে শিক্ষা দেওয়া হোক। এখানে প্রকৃতি হবে তাদের কাছে শিক্ষকের মতো। শিক্ষার্থীরা নিজেরাই শৃঙ্খলিত হয়ে উঠবে, তাদেরকে বাইরে থেকে কোনো চাপ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, তো এই কথা তিনি বলতে চেয়েছেন, অর্থাৎ তিনি স্বাধীন শৃঙ্খলার উপর গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, তিনি দেখো এইখানে কথাটা দেখো, স্বাধীনতা, যেটি স্বাধীনতার পথ ধরে কেবলমাত্র অর্জন করতে পারে। তার শিক্ষার উদ্দেশ্য হলো মানব মনের স্বাধীনতা, যেটি স্বাধীনতার পথ ধরে কেবলমাত্র অর্জন করতে পারে। শিক্ষার্থীদের শিক্ষায় স্বাধীনতা দিলে তারা আপনা থেকেই শৃঙ্খলিত হবে। এই যে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে, অবাধ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের সহানুভূতি প্রদান, ব্রহ্মচর্য পালনের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ ঘটে এবং তারা শৃঙ্খলিত হয়। তাহলে তিনি কিন্তু মুক্ত শৃঙ্খলাতে বিশ্বাসী ছিলেন, তিনি কিন্তু শাসনের বিরুদ্ধে ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি রবীন্দ্রনাথের শৃঙ্খলা হচ্ছে মুক্ত শৃঙ্খলা। ঠিক আছে, যেখানে শিক্ষার্থীদের টর্চার যেটাকে আমরা বলছি মারধরের যে প্রসঙ্গ সেটা ছিল না। এরপর রয়েছে দেখো শিক্ষার মাধ্যম। এটা একটা জায়গা, শিক্ষার মাধ্যম বলতে আমরা সেটাকে বলছি, যেমন ধরো আমরা এই এডুকেশন পড়ছি, কী মাধ্যমে পড়ছি? আমরা বাংলা মাধ্যমে পড়ছি। কেউ হয়তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ইংরেজি মাধ্যমে পড়ে, যে হিন্দি মিডিয়ামে পড়ে সে হিন্দি মাধ্যমে পড়ে। তো সেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছেন যে শিক্ষার্থীরা যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে একটা ভাষা থাকে, শিক্ষার্থীদের যেন সেই ভাষাতে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, বা শিক্ষার্থীরা যদি সেই ভাষাতেই শিখতে পারে তাহলে শিক্ষার্থীদের যে প্রতিভাটা সেটা খুব সহজে বেরিয়ে আসবে এবং সেটা অনেকটা বিস্তৃত হবে। তো সেই জন্য তিনি বলেছেন যে শিক্ষায় মাতৃভাষাই হচ্ছে মাতৃদুগ্ধসম। মাতৃদুগ্ধ যেমন একটা সন্তানকে প্রাথমিক অবস্থা থেকে তাকে বেড়ে উঠতে সহায়তা করে, বা প্রাথমিক পর্যায়ে একজন শিশু, সদ্যজাত শিশু, তার কাছে মাতৃদুগ্ধ ছাড়া আর অন্য কোনো উপায় নেই নিজেকে টিকিয়ে রাখার জন্য এই পৃথিবীতে, এই পরিবেশে। তো সেই রকমভাবে একজন শিশুকে বা একজন শিশুর যদি তার অন্তর্ভুক্ত প্রতিভাকে তুলে আনতে হয় তাহলে তাকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। তা না হলে আমি যদি তাকে প্রথম থেকে হিন্দি বা ইংরেজি দিয়ে পড়ানো শুরু করি কিন্তু সে জানে বাংলা, তো সেই জায়গায় সে কিন্তু নিজেকে সঠিকভাবে প্রকাশিত করতে পারবে না। তো সেই জায়গাটা তিনি বলেছেন যে শিক্ষার বাহন বা মাধ্যম হিসেবে মাতৃভাষার কথা তিনি বলেছেন। মাতৃভাষায় শিক্ষা না দিতে পারলে শিক্ষালয়ের বিষয়গুলি প্রাণের বিষয় হয়ে উঠবে না। মানে প্রত্যেকটা কথার অর্থকে যদি আমরা নিজের ভাষায়, যেমন ধরো তুমি বাংলা জানো, ইংরেজি শিখবে, তাহলে তোমার প্রথম আমরা সাধারণত যা করি, কী করি, একটা ইংরেজি লেটার পেলাম, একটা ইংরেজি ওয়ার্ড পেলাম, সেটাকে আমরা বাংলাতে কনভার্ট করি, অর্থাৎ নিজের ভাষাতে সেটাকে নিয়ে আসার চেষ্টা করি, তবেই তো তার আমরা অর্থ বুঝতে পারবো। তো সেই কথাটা তিনি বলতে চেয়েছেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা না দিলে বিষয়টা ঠিক প্রাণের বিষয় হয়ে উঠতে পারে না আর কি। এরপর রয়েছে দেখো নারী শিক্ষার কথা তিনি তো বলেইছেন। স্ত্রী পুরুষ ভেদাভেদের কথা তিনি একদমই স্বীকার করেননি, ভেদাভেদ থাকবে না। ঠিক আছে, সে ব্যাপারে তিনি সচেতন ছিলেন এবং তিনি শান্তিনিকেতনে সহশিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন। সহশিক্ষা মানে কি, যেখানে ছেলেরা মেয়েরা একসঙ্গে বসে পড়াশোনা করতে পারবে। আচ্ছা, নারী পুরুষের সম অধিকারের কথা বলেছেন। জনশিক্ষা, দেখো জনশিক্ষা মানে সবার জন্য শিক্ষার কথা, যেটা বলা হয়েছে শিশু শিক্ষা শুরু হবে তার পরিবার থেকে। গ্রামের পাঠাগারগুলি হবে জনশিক্ষা বা প্রসারের কেন্দ্র। গ্রামের যে পাঠাগার রয়েছে, লাইব্রেরি যেটাকে আমরা বলি, সেখানে শিশুরা, শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছে তারা গিয়ে সেখানে পড়াশোনা করতে পারে। তাহলে তার মাধ্যমে কী হবে, জনশিক্ষার প্রসার ঘটবে। যাত্রা, লোকনৃত্য, লোকসঙ্গীত, সাধারণ উৎসব ইত্যাদির মাধ্যমে জনশিক্ষা প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন। অর্থাৎ শিক্ষামূলক যাত্রা থাকবে, শিক্ষামূলক অনুষ্ঠান হবে। তো সেগুলোর মাধ্যমে কী হবে, মানুষেরা শিক্ষিত হতে পারবে বা শিক্ষা বিষয়টা সম্পর্কে তারা অনেক সচেতন হবে যে সমাজে বেঁচে থাকতে গেলে শিক্ষার প্রয়োজন। জনশিক্ষার বিকাশের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে 1922 সালে সুরুল গ্রামে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে পল্লী উন্নয়নের কাজ শুরু করেন।
তাহলে দেখো এখানে একটা প্রশ্ন থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছেন? সেটা হচ্ছে 1922 সালে। ঠিক আছে, কোথায়? সুরুল গ্রামে পল্লী উন্নয়নের কাজ শুরু করেন। ঠিক আছে, এরপর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সেই অঞ্চল নিকটবর্তী গ্রামবাসীদের কাছে শিক্ষার সুফল পৌঁছে দেয়। তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে গ্রামের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ক্ষেত্রের মানুষ শিক্ষিত হোক। এই জন্য তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং তার মাধ্যমে তিনি চেয়েছিলেন যে সেই জায়গার মানুষরা শিক্ষিত হোক, সেই জায়গার মানুষরা বুঝুক, শিক্ষা সম্পর্কে সচেতন হোক, তাহলে সমাজের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। তো সেই রূপ এরপর রয়েছে শিক্ষক। রবীন্দ্রনাথ মনে করতেন যে শিক্ষক হবেন একজন বন্ধু। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের বন্ধু হয়, দেখবে একজন শিক্ষার্থী তার বন্ধুকেই সবচেয়ে তার অন্তরের যা কথা সব তার বন্ধুর কাছে বলে, একজন শিক্ষকের কাছে কিন্তু বলে না, কারণ সে শিক্ষককে ভয় পায়। তো এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে একজন শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধুর মতো, এমনভাবে বন্ধুর মতো মিশবেন শিক্ষার্থীদের সঙ্গে, তাহলে শিক্ষার্থীরা খুব সহজেই নিজেদের অন্তরঙ্গ কথাগুলো শিক্ষকের সঙ্গে শেয়ার করতে পারবে। আর হবেন কি পথপ্রদর্শক, অর্থাৎ শিক্ষক উপযুক্তভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দেবেন, কোথায় কি করলে কি হবে, কি করা উচিত কি করা উচিত নয় ইত্যাদি জায়গাগুলো শিক্ষক শিক্ষার্থীদের ধরিয়ে দেবেন। তো এটা বলা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষককে গুরু বলে আখ্যা দিয়েছিলেন। এই গুরু শব্দটা মাত্র 2টি অক্ষর বিশিষ্ট হলেও এর অনেক মূল্য। তো যাই হোক, তারপরে দেখো দ্বিতীয়তে কি রয়েছে, শিক্ষক শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে অন্তরের ভালোবাসার মাধ্যমে অকৃপণভাবে শিক্ষার্থীদের জ্ঞান দান করবেন। তিনি কোনো কৃপণতা করবেন না, যে টাইম নেই আজকে অল্প কিছু বলে চলে যাই, এরকম জায়গাটা হবে না। যতটুকু টাইম আছে তার মধ্যে যতটুকু আলোচনা হয় ততটুকু যেন বিশ্লেষিত আলোচনা হয় সেদিকে খেয়াল রাখবেন। অকৃপণভাবে তিনি শিক্ষার্থীদের জ্ঞান দান করবেন। তাহলে বন্ধু হবেন, পথপ্রদর্শক হবেন, তিনি শিক্ষককে গুরু বলে আখ্যায়িত করেছেন। এবারে বৃত্তিমুখী শিক্ষা, যেটা আমরা সেখানে দেখেছিলাম যে কী ধরনের যে শিক্ষা দরকার বা শিক্ষণ পদ্ধতিতে আমরা জেনেছি কর্মকেন্দ্রিক শিক্ষা দান পদ্ধতির কথা, যেখানে আমরা শিক্ষার লক্ষ্যেও জেনেছি যে বৃত্তিমুখী শিক্ষার কথা। তো সেটা দেখো এখানে রয়েছে। বৃত্তিমুখী শিক্ষা বলতে কি, কিছু উৎপাদনধর্মী কাজে শিক্ষার্থীরা যুক্ত হয়, মানে যেমন ITI IIT বিভিন্ন জায়গায় যে এখানে কী হয়, শিক্ষার্থীরা বিভিন্ন উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত হয়। যেমন কি অটোমোবাইলে পড়ে, তারা মোবাইলের সমস্ত বিষয়গুলো তারা জানে, তারা মোবাইল সারাতে জানে, মোবাইল যেটাকে আমরা সার্ভিসিং বলি। তো এইগুলো জানার ফলে কি তারা সে জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারে। তো সেই জায়গার কথা বলা আছে যে বিশ্বভারতী এটা একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, তিনি জ্ঞান এবং কর্মের সার্থক সমন্বয় ঘটিয়েছেন। জ্ঞান এবং কর্ম এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমার কর্ম তখন সঠিক হবে যখন তোমার মধ্যে সেই কর্ম সম্পর্কে সঠিক জ্ঞান থাকবে। তুমি জ্ঞানহীন কর্ম করলে কিন্তু ভুল হবে। তো সেই জায়গায় তিনি বলেছেন যে জ্ঞান অর্জনের পর আমি কর্ম করব এবং তার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করব। বোলপুরের কাছে শ্রীনিকেতনে তিনি ব্যবহারিক শিক্ষার নানাবিধ ব্যবস্থা করেন। এখানে গোপালন, তাঁত বোনা, কাপড় ছাপানো, ট্যানিং, চামড়া, মাটির জিনিস তৈরি ইত্যাদি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে দেখো এই সমস্ত কাজগুলোর জন্য কিন্তু শিক্ষা প্রয়োজন। গোপালনের জন্যেও কিন্তু শিক্ষা প্রয়োজন। তার পরিবেশ তৈরি করা, তার অসুখ বিসুখের কথাও বুঝে নেওয়া কখনো কখনো, বা এই যে তাঁত বোনা, কাপড় ছাপানো, এগুলোতে শিক্ষার যথেষ্ট প্রভাব রয়েছে। তো অবশ্যই জ্ঞান প্রয়োজন, অভিজ্ঞতা দরকার হয়। তো সেই জায়গাগুলো এখানে রয়েছে। তার বৃত্তিমুখী শিক্ষার কথা বলেছেন তিনি। আর কি বলেছেন, বিদ্যালয়। রবীন্দ্রনাথের মধ্যে বিদ্যালয় হবে কি মানব সংস্কৃতির প্রাণ কেন্দ্র। বিদ্যালয় হচ্ছে মানব সংস্কৃতির প্রাণ কেন্দ্র বলেছেন। কারণ কি বলতো, এখানে প্রত্যেক ধরনের শিক্ষার্থীরা এখানে আসে, পড়াশোনা করে। এক জায়গার শিক্ষার্থীরা কেবল আসে না, বিভিন্ন সমাজ থেকে শিক্ষার্থীরা এসে একত্রিত হয়, তাহলে সংস্কৃতির মেলবন্ধন ঘটে না। তো এই কারণে রবীন্দ্রনাথ বলেছেন। সহপাঠনের কার্যাবলীর কথাও তিনি বলেছেন, যেটা আমরা আগেও জেনেছি। সেলাই করা, চিত্রাঙ্কন করা, রান্না করা, নৃত্য গীত নকশা করা, এর পাশাপাশি অঙ্কন রয়েছে, বিভিন্ন খেলাধুলাও, এগুলোও কিন্তু সহপাঠনের কার্যাবলীর অন্তর্ভুক্ত। তো এগুলোর কথা তিনি বলেছেন। তো এরপরে দেখো কি রয়েছে, গুরু শিষ্য সম্পর্ক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। একজন গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক কিন্তু ভীষণ ভাইটাল, প্রত্যেকটা ক্ষেত্রকে প্রভাবিত করে।
তোমার সঙ্গে যদি তোমার যে ছাত্র বা ছাত্রী রয়েছে তার যদি সম্পর্কটা ঠিক থাকে, গুরু শিষ্যের সম্পর্কের জায়গায় থাকে, হ্যাঁ, তো সে জায়গায় হচ্ছে দেখবে বিভিন্ন অভিজ্ঞতাগুলো নেওয়া দেওয়ার ক্ষেত্রে কতটা সুন্দর হয়। কিন্তু সেক্ষেত্রে যদি উভয়ের মধ্যে একটা দ্বন্দ্বমূলক মনোভাব থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের শিক্ষাদানও যেমন যথাযথ হয় না, তেমনি শিক্ষার্থীদের শিখনও যথাযথ হয় না। তো এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন যে আদর্শ শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল গুরু শিষ্য সম্বন্ধ। পরস্পর মেলামেশার মাধ্যমে জ্ঞানকে অনুভূতির সাহায্যে আত্মস্থ করা সম্ভব হয়। আদর্শ গুরু কল্পনায় তপবনের গুরুকেই দেখেছেন। তিনি আদর্শ গুরুর কল্পনায় তপবনের গুরুকেই দেখেছেন। এই জন্য তাকে বলতে শুনি গুরু শিষ্যে উভয়ের মধ্যে শুধু সমীপ্য নয়, আন্তর্জাতিক সাদৃশ্য থাকা চাই, নইলে দেনা পাওনা নারীর যোগ থাকে না। যেটা বললাম, যে বলছেন কি না, সামীপ্য নয়, শুধু সামীপ্য, শুধু কাছের নয়, ঠিক আছে, শুধুমাত্র সর্বদা একজন গুরু বা শিক্ষক শিক্ষার্থীদের কাছে থাকবেন বা তাদেরকে ওই জায়গায় পড়াশোনার জায়গায় শুধু হেল্প করবেন, এই জায়গাটা শুধু নয়, আন্তরিক সাহায্য থাকবে, উভয়ের মধ্যে একটা আন্তরিক যে অভিজ্ঞতার আদান প্রদান যে ব্যাপার সেটা যেন থাকে, আর কি সাদৃশ্য থাকবে, গুরু শিষ্যের মধ্যে সাদৃশ্য, তবেই তো একজন শিক্ষার্থী সঠিকভাবে গড়ে উঠতে পারবে। সে তার গুরুকে কী করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে তার গুরুর। এই জন্য বলা হয় যে একজন আদর্শ গুরু হওয়া দরকার। তার চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক, কর্ম পরিবেশে সমস্ত কিছু একজন শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তার করে। তো সেই জায়গায় তা শিক্ষক যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করেন, শিক্ষার্থীরা সেগুলো দেখে নিজেকেও সঠিকভাবে পরিচালনা করবে। যদি করে তাহলে কী হবে, গুরু শিষ্যের মধ্যে সাদৃশ্য আমরা দেখতে পাবো, এই সাদৃশ্য কথাটার সঙ্গে মিল পাবো। নইলে কিন্তু দেনা পাওনায় নারীর যোগ থাকে না। দেনা পাওনা মানে কি, অভিজ্ঞতার আদান প্রদান। আমি তোমাকে নোটস দিলাম, নোটস দিলে তুমি চলে গেলে, অথবা তুমি আমাকে টাকা দিয়ে দিলে, ব্যাস সেখানে শেষ, খতম। কিন্তু সেই জায়গাটা কিন্তু সঠিক নয়। তাহলে এখানে বলা হয়েছে কেন, যে নারীর যোগ, দেনা পাওনাতেই থেমে থাকেনি, নারীর যোগের কথা বলা হয়েছে। কারণ এখানে মনের যে একটা যোগাযোগ, সেটাও স্থাপন করতে হবে। ভালোটা জানা শিক্ষার্থীর মন্দটা জানা। একজন শিক্ষার্থীও চাইবে যে শিক্ষকেরও ভালোটা জানা, মন্দটা জানা, ইত্যাদি জায়গাগুলো কিন্তু গুরু শিষ্যের সম্পর্ককে অনেক বেশি দৃঢ় করে। তো এরপর যে রয়েছে দেখো মন্তব্য, মানে এটা একটা উপসংহারের মতো জায়গা। তাহলে এতক্ষণ আমরা যে পড়লাম, যা জানলাম, সেখান থেকে কীটা পেলাম, সেটা পেলাম যে কি এখানে বলা হয়েছে দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার মধ্যে আমরা যে উচ্চাদর্শের সাক্ষাৎ পাই তা সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি বলা হয়েছে, সমস্ত জায়গায় দেখো গুরু শিষ্যের সম্পর্ক এখন সেই লেভেলে যায়নি, কিন্তু অনেকটাই হচ্ছে ছাত্রছাত্রীরা মেলামেশা করে শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষিকাদের সঙ্গে, কিন্তু সেই পর্যায়ে যায়নি, যে কারণে এখনও অনেক শিক্ষার্থীরা নিজেদেরকে অসহায় বোধ করে শ্রেণীকক্ষে। তবু বিশ্বভারতীর মাধ্যমে যে শিক্ষাদর্শ বাস্তবায়িত হতে চলেছে তা শুধু ভারতবর্ষে নয়, সমগ্র জগতের শিক্ষাবিদদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। রবীন্দ্রনাথ বলেছেন যে শিক্ষা ইন্দ্রিয়ের শিক্ষা নয়, কেবল জ্ঞানের শিক্ষা নয়, তিনি বলেছেন বোধের শিক্ষাকে আমাদের বিদ্যালয়ে স্থান দিতে হবে। কি সুন্দর কথা বলেছে, বোধের শিক্ষা, মূল্যবোধ, বোধের শিক্ষাকে আমাদের বিদ্যালয়ে প্রধান স্থান দিতে হবে। অর্থাৎ ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ, ব্যক্তিসত্তার সঙ্গে বিশ্বসত্তার মিলনকেই তিনি শিক্ষা বলে মনে করতেন। তিনি মনে করতেন যে কি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ হোক, একজন ব্যক্তির যে ধরনের বিকাশগুলো ভাইটাল বা যে ধরনের বিকাশগুলো দরকার, সে ধরনের বিকাশগুলো সঠিকভাবে হোক একজন ব্যক্তির, তার দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, প্রাক্ষবিক, এই সমস্ত দিকের বিকাশগুলো হোক। তার পাশাপাশি তার যে আরও যে অন্যান্য দিকের ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো সঠিকভাবে হোক। তার দৈহিক, মানসিকের পাশাপাশি তার চারিত্রিক, নৈতিক গুণাবলীর বিকাশ হোক। তো এর মাধ্যমে কী হবে, সে নিজেকে যেমন পরিবর্তন করতে পারবে, তেমনিভাবে নিজেকে সমাজের সঙ্গে, বহিঃ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। অর্থাৎ বিশ্ব সংস্থার সঙ্গে সে নিজেকে মিলিয়ে দিতে পারবে। তো সেই জায়গাটার কথা এখানে বলা হয়েছে। তো এটাই হচ্ছে মন্তব্য করুন। তো এখানে আর এখানে কিছু বলার নেই। তো মোটামুটি এটা হচ্ছে মন্তব্য বা উপসংহার। তো এরপরে কী রয়েছে দেখি, না এরপর আর কিছু নেই। তো মোটামুটি এখানে আজকের ভিডিও শেষ। তো তোমাদের যেটা বলবো যে এমসিকিউটা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এই কারণ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো।